প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তানজিনা আফরিন, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ের সহায়ক শিক্ষিকা। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নিব, কিন্তু তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অধ্যক্ষ স্যার মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যারকে এবং আমাদের ইনচার্জ মহোদয়কে। ফিরে আসছি মূল আলোচনায়। আজকে আমি ষষ্ঠ সপ্তাহের উপর একটি সরকার নির্ধারিত যে পাঠ পরিকল্পনা আছে সেই অনুযায়ী ক্লাসটি নিব, ক্লাস 6-এর গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ে। এখানে আমাদের এই সপ্তাহে মোট 4টা অধ্যায়ের উপর প্রশ্ন দেওয়া আছে। প্রথম অধ্যায় হলো চতুর্থ অধ্যায়ের নাম, পরিবার ও শিশু। এই অধ্যায়ে রচনামূলক একটি প্রশ্ন তোমাদের অ্যাসাইনমেন্টে তৈরি করতে হবে। প্রশ্নটি হলো, শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি? চতুর্থ অধ্যায়টি মূলত শিশু বিভিন্ন বিকাশমূলক আলোচনা করা হয়েছে। তোমরা বইটা খুললেই বুঝতে পারবে। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুর বিভাজন বলতে আমরা যা বুঝি সেটি হলো, আসলে আমাদের সমাজে বিভিন্ন রকমের শিশু রয়েছে। এর মধ্যে অটিস্টিক শিশু রয়েছে যারা অন্যান্য শিশুর তুলনায় অস্বাভাবিক। তো আমরা যদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে বিভাজন করি তাহলে তাদের মস্তিষ্কে একটা বিরূপ প্রভাব পড়ে। এছাড়া অর্থনৈতিকের উপর ভিত্তি করেও আমরা এই বিভাজনটা অনেক সময় করে থাকি। যেমন অনেক দেশেই রাষ্ট্রীয়ভাবে অথবা ব্যক্তিগতভাবে শিশুদেরকে প্রথম অবস্থায় বিদ্যালয়ে দেওয়া হয় শিক্ষা অর্জনের জন্য, কিন্তু আমাদের দেশে বা যে দেশগুলো অনুন্নত বা উন্নয়নশীল দেশ সেগুলোতে প্রায় শিশুকে দেখা যায় যে মা বাবার সাথে অর্থনৈতিক কাজে সাহায্য করার জন্য নানান রকম শিশুশ্রমে জড়িত হয়ে পড়ে। তো তারা বিদ্যালয় থেকে সেই শিক্ষাটা নিতে পারে না। এই কারণে আমাদের সবারই উচিত শিশুকে সঠিকভাবে শিক্ষা দান করা। তার জন্য আমি বলবো যে শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে আসলে বিভাজন করাটা ঠিক না। আর যারা প্রতিবন্ধী শিশু আছে তাদের সাথে যদি আমরা ভালোভাবে মিশি এবং তাদেরকেও সমানভাবে সুযোগ দিই তাহলে তারা অবশ্যই স্বাভাবিক শিশুর মতো নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো শিশুর বয়সের উপর ভিত্তি করে তাদেরকে আমরা বিভাজন করতে পারি। বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্লাসের শিশুদেরকে আমরা বিভিন্ন কাজ দিতে পারি। এই ক্ষেত্রে শিশুর মস্তিষ্কেও কোনো বিরূপ প্রভাব পড়বে না এবং এই ক্ষেত্রে সামাজিকভাবেও তারা হেয় প্রতিপন্ন হবে না। এই গেল 1 নম্বর প্রশ্ন। এরপরে পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নটা আছে, পঞ্চম অধ্যায় নাম হলো ছোটদের শিষ্টাচার শিক্ষা। ছোটদের শিষ্টাচার শিক্ষা আমাদের জন্য খুবই জরুরি একটা অধ্যায়। এর থেকে তোমাদের অ্যাসাইনমেন্টে 2টা ছোট প্রশ্ন থাকবে। ক হলো, বাবা মা ও শিক্ষককে কিভাবে সম্মান করবে। বাবা মাকে কিভাবে সম্মান করবে, এভাবে প্রথমে একটা পয়েন্ট তৈরি করবে তোমরা যে বাবা মাকে আমরা কিভাবে সম্মান করব। বাবা মার কথা অবশ্যই শুনতে হবে। বাবা মা সবসময় আমাদেরকে ভালো পরামর্শ দেন এবং আমাদের সবসময় শুভকামনা করে থাকেন। তো আমরা প্রথমেই বাবা মাকে সম্মান করব, শ্রদ্ধা করব, 1 নম্বর কথা হলো। 2 নম্বরে বাবা মায়ের প্রতি আমরা যত্নশীল হব। বাবা মা অসুস্থ হলে সেবা যত্ন করব, তাদের কথা শুনব এবং বাড়ির কাজে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আমরা যারা মেয়েরা যারা আছি তারা মায়ের সাথে গৃহস্থলীর অনেক টুকিটাকি কাজে হেল্প করতে পারি। এতে করে তারা খুশি হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর বাবা মার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। বাবা মার পরই আমাদের যার সাথে ভালো ব্যবহার করা দরকার সেটা হলো শিক্ষক। শিক্ষকও তোমাদের একজন অভিভাবকের মতোই। শিক্ষকরা মাঝে মাঝে হয়তো তোমাদেরকে বকা দেয়, ঠিক যেমন বাবা মারা তোমাদেরকে বকা দেয়, সেই রকমই। এটা যদি তোমরা সহজভাবে নাও এবং তাদেরকে অভিভাবক হিসেবে মেনে নাও তাহলে এই জিনিসটা তোমাদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে। শিক্ষকের প্রতি তোমাদের করণীয় কি কি, এটা তোমরা একটা পয়েন্ট আকারে লিখবে যে শিক্ষকের প্রতি সম্মান।
এটা তারপরে 2-3টা পয়েন্ট লিখবে, যেমন শিক্ষকের প্রতি অনুগত থাকতে হবে। যেমন ক্লাসে কি পড়াচ্ছে, কি করছে, কি বলছে, এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি তোমরা এই সময় মনোযোগী না হও তাহলে শিক্ষকের প্রতি অনুগত বোধটা তোমাদের থাকবে না। প্রথমত তোমাদের শিক্ষকের প্রতি অনুগত থাকতে হবে। দেখা হলে সেটা স্কুল হোক বা বাইরে হোক অবশ্যই সালাম বিনিময় করতে হবে, কেমন আছেন কুশল বিনিময় করবে। এই হলো তোমাদের একটা প্রধান করণীয় কাজ। দ্বিতীয়ত হলো শিক্ষকরা কোনো আদেশ দিলে সেটা তোমাদের পালন করতে হবে। বিদ্যালয় ও বাড়ির কাজ শিক্ষককে যথাসময় বুঝিয়ে দিতে হবে। তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের বড় কোনো প্রশ্ন নেই। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের এই 2টা ছোট প্রশ্ন এবার বর্তমান অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। এই 2টা প্রশ্ন গেল। এখন একাদশ অধ্যায় নাম হলো খাদ্যাভ্যাস গঠন। খাদ্যাভ্যাসটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। খাদ্যাভ্যাস হলো যা খেয়ে আমরা অভ্যস্ত, আমরা রেগুলার যেটা খাই সেটাই হলো আমাদের খাদ্যাভ্যাস। এক একটা দেশের খাদ্যাভ্যাস এক এক রকম হয়ে থাকে। যেমন আমাদেরকে মূলত বলা হয় মাছে ভাতে বাঙালি। তো মাছে ভাতে বাঙালি হিসেবে আমাদের প্রধান খাদ্য হলো মাছ আর ভাত, ওই রকমই। তো খাদ্যাভ্যাস থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেলে তুমি কি ধরনের খাবার মজুত রাখবে এবং কেন? এসব খাবারকে কি বলা হয়? তো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে বন্যা, ঘূর্ণিঝড় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। তো বন্যাটা খুবই স্বাভাবিক, এটা হতেই থাকে প্রতি বছর কম বেশি। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের নানান রকম সমস্যা হয়, বিশেষ করে যারা উপকূলীয় অঞ্চলে থাকে এবং যাদের বাসা নদীর আশেপাশে আছে তাদের ক্ষেত্রে এই কথাটা বেশি করে প্রযোজ্য। তো আমরা প্রাকৃতিক দুর্যোগে পানি, মুড়ি, পাউরুটি, বিস্কুট ইত্যাদি শুকনো খাবার মজুত রাখতে পারি। এখন পানিটা কি কারণে মজুত রাখবো? কারণ যখন বন্যা হয় তখন কিন্তু খাবারের পানির সংকট দেখা দেয়। দূষিত পানি পান করলে আমরা নানান রকম রোগে আক্রান্ত হয়ে পড়ি, বিভিন্ন রকমের সমস্যা আমাদের দেখা দেয়, যেমন স্কিনেও সমস্যা হয়, টাইফয়েড হয় এবং মারাত্মক রোগ হতে পারে। এই কারণে আমাদেরকে পানি অবশ্যই মজুত রাখতে হবে। এরপর শুকনো খাবার যেমন মুড়ি, পাউরুটি, বিস্কুট এগুলো সহজে পচে যায় না। পচনশীল খাবারগুলো ওই সময় সংরক্ষণ করাটা কষ্টসাধ্য হয়ে যায় এবং খাবারের অভাব দেখা যায়, যার ফলে হালকা কিছু খেয়েও জীবন ধারণ করা যায়। তাছাড়া বন্যা কবলিত হয়ে বাড়িঘর ডুবে গেলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটার মোকাবেলা করার জন্য আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকা দরকার। আর এই ধরনের খাদ্যকে বলা হয় বিকল্প খাদ্য। বিকল্প খাদ্য হলো সেটাই যেটা আমরা আমাদের প্রধান খাদ্যের পরিবর্তে খেয়ে থাকি। যেমন আমরা যদি মুড়ি বা বিস্কিট দুপুরের টাইমে খাই কোনো প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়, তো সেটা হলো ভাত বা মাছের একটা বিকল্প খাদ্য, যেটা খেয়ে আপাততভাবে আমাদের ক্ষুধা নিবারণ করা যায়। একাদশ অধ্যায় থেকে তোমাদের বর্তমান অ্যাসাইনমেন্টে আর কোনো প্রশ্ন নেই। এরপরে আছে চতুর্দশ অধ্যায়। চতুর্দশ অধ্যায়ের নাম হলো পোশাকের মজুদ ও সংরক্ষণ। এই অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন আছে, সেটা হলো শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নিবে বুঝিয়ে লিখো। শীতের প্রথমে আমরা নানান রকম পোশাক আশাক কেনাকাটা করি, দোকানে নানান রকমের সোয়েটার, শাল, টুপি এগুলো দেখতে পাওয়া যায় এবং আমাদের মধ্যেও অনেক রকমের কেনাকাটার এক্সপেরিমেন্ট থাকে। কিন্তু শীতকাল যখন শেষ হয়ে যায়, শীতকালের পর এই কাপড়গুলো কিন্তু আমরা সাধারণত গ্রীষ্মকালে যে ধরনের পোশাক ব্যবহার করি সেগুলো কিন্তু সহজেই ধুয়ে আমরা আয়রন করে রেখে দিতে পারি। কিন্তু শীতকালের পোশাকগুলো এরকম না। শীতকালের পোশাকগুলো আমরা খুব সহজে ধুইতে পারি না, কারণ হলো এগুলো পশম তন্তু দিয়ে তৈরি হয়, যেগুলো ধুলে হয় শক্ত হয়ে যায়, না হলে এটা পরার অনুপযোগী থাকে। এবং কিভাবে আমরা এই শীতকালের পোশাকটা যত্ন নিতে পারি সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। শীতকালে পোশাক যত্ন নেওয়ার কিছু পদ্ধতি আছে, যা হলো এক নাম্বার হলো ক্লাব সোডা। এই সম্পর্কে তোমরা অনেকেই জানো না। ক্লাব সোডা হলো এক ধরনের পরিষ্কারক দ্রব্য। এটাতে ক্ষারের পরিমাণ একটু বেশি থাকে, যার কারণে এটা শুধুমাত্র শীত বস্ত্র যেগুলো আছে সেগুলোতেই ব্যবহার করা হয়। আর শীত বস্ত্র বলতে সোয়েটার, কম্বল, উলের শাল এগুলো আমরা যদি পরিষ্কার করতে চাই তাহলে ক্লাব সোডাটা খুবই জরুরি। আর কম্বল তো অবশ্যই পানি দিয়ে ধুয়ে শুকিয়ে সংরক্ষণ করাটা সম্ভব না,
তো এই ক্ষেত্রে আমাদের এরকম ব্যবস্থা নিতে হবে। ভালোভাবে ঝাঁকিয়েও আমরা কাপড়টা পরিষ্কার করতে পারি। আমরা যদি একটা সোয়েটার পরে বাইরে যাই তাহলে এটাতে অনেক রকমের ধুলাবালি রোগ জীবাণু লাগতে পারে। এটাকে যদি আমরা ভালো করে ঝাড়ি, হাত দিয়ে ঝাড়ি অথবা কোনো ব্রাশ দিয়ে পরিষ্কার করি তাহলে এই ঝাঁকা দেওয়ার মাধ্যমেও আমরা অনেকটা কাপড়কে পরিষ্কার রাখতে পারি। ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করলে পোশাক ভালো পরিষ্কার হয়, কারণ শীতের যে পোশাকগুলো থাকে সেগুলো কিন্তু গরম পানি দিয়ে ধোয়াটা মোটেই উচিত না। যদি এগুলো আমরা গরম পানি দিয়ে ধুই তাহলে সহজেই এই কাপড়গুলোর স্থায়িত্ব নষ্ট হবে এবং ব্যবহারের জন্য উপযোগী হবে না। শীতের বস্ত্র আমরা সচরাচর একটা বস্ত্র অনেক বছর ব্যবহার করা যায়, ওইভাবেই সংরক্ষণ করি, কারণ আমাদের দেশে শীতের মৌসুম খুবই অল্প সময়ের জন্য। এই কারণে এটা সঠিকভাবে আমাদের যত্ন নিয়ে রাখতে হবে, যার কারণে আমরা এটা সহজে পানি দিয়ে ধুই না এবং রোদে দেখিয়ে সংরক্ষণ করি। নিম পাতা দিয়েও অনেক কিছু পরিষ্কার করা যায়। আর পাতলা যে শালগুলো থাকে, পাতলা শাল বা বাচ্চাদের ব্যবহার করা টুপি, মোজা, হাতে পরার মতো মোজা, এগুলো নিম পাতার পানি দিয়ে হালকাভাবে ধোয়া যায় এবং ধোয়ার পরে কড়া রোদে শুকালে এটা তাড়াতাড়ি শুকায় এবং পরবর্তীতে ব্যবহার করা যায়। কিন্তু তারপরও এটা একটু পুনরায় আগের মতো নরম হয়ে থাকে না, এটা একটু হার্ড হয়, কিন্তু নিম পাতা ব্যবহার করা যায় শীত বস্ত্র পরিষ্কার করতে। খোলা হাওয়াতে রাখতে পারো, যেমন খোলা হাওয়াতে রাখা, শীতের যে বস্ত্রগুলো আছে সেটা যদি আমরা খোলা হাওয়ায় রাখি এবং বাতাসের মধ্যে রাখি, রোদ দেখাই, তাহলে আমরা এই বস্ত্রটিকে অনেক দিন পর্যন্ত স্থায়িত্ব আনতে পারবো। এছাড়াও আমরা শীতের শুরুতে যখন পোশাক আশাক বের করব তখন ব্যবহার করার আগে আমরা সমস্ত পোশাক, শীতের পোশাক যেমন কম্বল, চাদর, সোয়েটার, জ্যাকেট বা মোজা যেটাই পরি না কেন সেটা আমাদের প্রথমে রোদে দেখাতে হবে। রোদ যদি লাগে তাহলে ওটার ভিতর যদি কোনো ইনফেকশন বা ময়লা থাকে সেটা কেটে যায় বা মরে যায়। এই কারণে আমরা শীতের প্রথমেই শীত বস্ত্রগুলো রোদে দেখাবো, এরপরে এগুলো ব্যবহার করব। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টে এই কয়টা প্রশ্ন আছে, প্রশ্ন যে কয়টা আছে তোমরা বোর্ডে যে লেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো এবং আমি যে আলোচনাগুলো করলাম এগুলোর উপরে ভিত্তি করে তোমরা ষষ্ঠ অ্যাসাইনমেন্টটা করবে এবং এই অ্যাসাইনমেন্টের তোমার যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো বিস্তারিতভাবে একটু আলোচনা করবে। যেমন চতুর্থ অধ্যায়ের মধ্যে পরিবার ও শিশু থেকে শুধুমাত্র একটি প্রশ্ন দেওয়া আছে যে শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে, এখন শিশুকালের শুধু শিশুকালই নয়, এর উপরে আরও অনেক আলাপ আলোচনা আছে, এগুলো ডিটেলস একটু তোমরা দেখবে। তারপরে দেখো পঞ্চম অধ্যায় শিষ্টাচারে শুধু 2টা প্রশ্ন দেওয়া আছে, ছোট প্রশ্ন, এটার মধ্যেও বিস্তারিত কিছু আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো যদি তোমার শ্রেণীতে কোনো প্রতিবন্ধী শিশু থাকে তার সাথে তুমি কীরকম আচরণ করবে। আসলে আমাদের সমাজে সবাই এক না, কারো মেধা একটু বেশি, কারো মেধা একটু কম। এখন তোমার এই প্রশ্নের উত্তরটা দেখো 2 নম্বরের খ, যে তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু যদি থাকে তাহলে তার সাথে তুমি কীরকম ব্যবহার করবে। হ্যাঁ, তোমার শ্রেণীতে যদি দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু থাকে তার সাথে তোমার খুব ফ্রেন্ডলি ব্যবহার থাকতে হবে, তাকে খুশি করার জন্য তুমি কিছু গিফট দিতে পারো, তার পড়াশোনায় হেল্প করতে পারো এবং তার সাথে এমনভাবে মিশবে যেন সে বুঝতে না পারে যে সে একজন অটিস্টিক বা দৃষ্টি প্রতিবন্ধী, এবং তার সাথে কখনোই ঠাট্টা তামাশা করবে না। সামাজিকভাবে সে যেন ঝরে না পড়ে সেদিকে তোমার খেয়াল রাখতে হবে, কারণ একটা বন্ধু তোমার ঝরে পড়া মানে আমাদের দেশে একদিক থেকে পিছিয়ে যাওয়া, তাই আমাদের উচিত তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে। তো শুধু দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রেই যে এরকম আচরণ আমরা করব তা না, মানসিক প্রতিবন্ধীও হতে পারে, তাছাড়া তার পায়ে সমস্যা থাকতে পারে, আরও অনেক রকমের সমস্যা থাকতে পারে। যদি কোনো বাচ্চা নর্মাল না হয় তার সাথে আমাদের উচিত আরও ভালোভাবে মেশা এবং তাকে খুশি রাখা, যেন সে স্কুলে আসতে বা বিদ্যালয়ে এসে পাঠ নিতে আগ্রহী হয়। তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের এই 2টা ছোট প্রশ্ন তোমাদের অ্যাসাইনমেন্টে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে এবং একাদশ অধ্যায়ে যে খাদ্যাভ্যাসের গঠন আছে এটা তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে দুর্যোগকালীন সময় কি কি করতে হবে।
আর পোশাকের মজুদ ও সংরক্ষণ, পোশাকের সংরক্ষণটা যে শীতকালে সংরক্ষণ তোমাদের বর্তমান অ্যাসাইনমেন্টে যেটা আছে, শীতকাল শুধু না, আমাদের সব ঋতুতেই পোশাকের সংরক্ষণের ব্যবস্থা জানতে হবে, যে কিভাবে পোশাককে সংরক্ষণ করলে পোশাকটি আমাদের জন্য উপযোগী হবে এবং আমরা আরও বেশি সময় ব্যবহার করতে পারবো। তো এক একটা ঋতুতে পোশাকের যত্ন নেওয়ার পদ্ধতিটাও এক এক রকম থাকে। যেমন গ্রীষ্মকালে আমাদের প্রত্যেক দিনই পরিধান কাপড় বা সুতির কাপড় যদি হয়, এগুলো প্রত্যেক দিনই ধুতে হয়, কিন্তু শীতকালে আবার একটু ব্যতিক্রম আছে, কারণ গ্রীষ্মকালে আমাদের শরীরে ঘাম বেশি হয় এই কারণে, এবং গ্রীষ্মকালে আমরা যে জামা কাপড় পরি সেগুলো ম্যাক্সিমাম সুতি বা লিনেন তন্তু হয়, যেটা পানি লাগলে কোনো সমস্যা হয় না। কিন্তু শীতকালের যে তন্তুগুলো হয়, কৃত্রিম তন্তুর হয় বা পশম তন্তুর হয়, যেগুলোতে সবসময় আমরা পানি ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় মনে রাখবে, যেটা আমি বলছিলাম প্রথমেই, যে শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর শিশুকে বিভাজন। এখন আমাদের দেশে বিভাজনটা নানান রকম হতে পারে। সেই বিভাজনটা অর্থনৈতিক দিক থেকে, অথবা হতে পারে শারীরিক দিক থেকে। তো আমরা যেভাবেই বিভাজন করি না কেন, বিভাজনটা অ্যাকচুয়ালি আমাদের শিশুদের উপর নেতিবাচক প্রভাবই ফেলে। তো আমরা শুধুমাত্র যদি বয়সের দিক দিয়ে শিশুদেরকে বিভাজন করি, তখনই এই বিভাজনটা একটা বাচ্চার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আর তাছাড়া অর্থনৈতিক দিক থেকে কোনো শিশু হয়তো বা বিদ্যালয়ে সঠিকভাবে পাঠ নিতে পারছে না, কারণ তার শিশু শ্রম দিতে হচ্ছে বিভিন্ন জায়গায়। সেই ক্ষেত্রে শিশু যখন বিদ্যালয়ে আসে, তো অন্যান্য শিক্ষার্থীদেরও উচিত যে কোনো শ্রেণীবিন্যাস না করে সবার সাথে সমানভাবে মেশা। তো শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট ছিল, সেই অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমার আলোচনা প্রায় শেষ। এখন আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা বেশি করে শেয়ার করো, তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, যাদের দরকার, ক্লাস 6-এ যাদের এই বিষয়টা আছে, তাদের সাথে শেয়ার করো। এবং কোনো যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে। এই বলে আমার ক্লাস আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।